দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুপারিশমালা তুলে ধরা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সরকারকে অনুরোধ করা হয়েছে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে যে কোনো সময় গণভোটের আয়োজন যেন করা হয়, গণভোটের তফসিল যেন দেওয়া হয়। এই বিষয়ে আমরা আজকের ভোটের ট্রেনে আলোচনা করব। তবে তার আগে এই বিষয়ে প্রধান উপদেষ্টা কি বলেছেন, অধ্যাপক ডক্টর আলী রিয়াজ কি বলেছেন, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কে কি বলেছেন শুনে আসতে চাই। জুলাই ঘোষণার পরে জুলাই সনদ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন। এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এটা ঐতিহাসিক পরিবর্তন। এটার এই আজকে যেটা আমাদের হাতে দেবে কমিশন, সেটা তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি তফসিল, নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে। যে তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এই বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। যে 270 দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা। নির্বাচনের পূর্বে সুপারিশ করা হয়েছে। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে পজিটিভভাবে দেখি এবং আমরা মনে করি এটি তুলনামূলকভাবে একটি ভালো ফলাফল বয়ে আনবে। কারণ যখন নির্বাচনের সাথে একই সাথে এতগুলো সংস্কার কেন্দ্রিক একটা গণভোটের রায় থাকবে, তখন মানুষের চিন্তা ভাবনা ফোকাস এটা নির্বাচন কেন্দ্রিক হবে। আমরা আজকে কথা বলবো সংবিধান বাস্তবায়ন আদেশ 2025 নিয়ে। বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। আমাদের সঙ্গে আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। আমরা আজকে তিনজনের সঙ্গে আলোচনা করব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি শুরুতে একটু মঈন ফিরোজী ভাইয়ের কাছে যেতে চাই। মঈন ফিরোজী ভাই, আজকে আপনি শুনেছেন যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে বা সরকারের কাছে যেই সুপারিশমালা, তাদের সেই সুপারিশমালা তুলে ধরা হয়েছে, সেখানে আমরা জুলাই সনদের যেই 84টি সংস্কার প্রস্তাবনা আমরা দেখেছি, সেখানে অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট ছিল বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। আজকে যে জুলাই বাস্তবায়ন আদেশ আমরা দেখতে পেলাম, যেটার খসড়া আমরা দেখতে পেলাম, সেখানে 48টি সাংবিধানিক বিষয় যুক্ত করা হয়েছে, যেখানে কোনো ধরনের নোট অফ ডিসেন্ট বিষয়গুলোকে যুক্ত করা হয়নি, যেটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। এই বিষয়ে একটু আপনার মতামত শুনতে চাই ফিরোজী ভাই। জি, আপনাকে ধন্যবাদ। জুলাই সনদ যেটা সবাই মিলে সই করেছে, সেখানে নোট অফ ডিসেন্টটা এই ডকুমেন্টেরই অংশ। এখন যদি এই অংশটুকু বাদ দিয়ে দেয়, তাহলে আমি যখন একটা ডকুমেন্ট সই করি, আমি কিন্তু ওর পুরো কন্টেন্টটা এটা দেখে আমি সই করি। সুতরাং আজকে যদি কোনো একটা অংশ বাদ দিয়ে সুপারিশগুলো সরকারের কাছে দেয়া হয়, তাহলে এই ডকুমেন্টটাকে এক ধরনের বিকৃত করা হলো, অথবা এই ডকুমেন্টটাকে বিতর্কিত করা হলো। জুলাই সনদ আমাদের একটা জাতির জন্য ঐতিহাসিক ডকুমেন্ট।
এই ডকুমেন্টটা প্রত্যেকটা দল কিছু কিছু রাজনৈতিক দল বাদে ম্যাক্সিমাম দলই কিন্তু এটাকে অনুমোদন করেছে এবং তারা ভবিষ্যতে রাষ্ট্র গঠনে যে এই ডকুমেন্টটা যাতে একটা দিক নির্দেশনা হিসেবে কাজ করে সেইভাবেই এই ডকুমেন্টটা অ্যাকসেপ্ট করেছে। এখন বাস্তবায়নের প্রক্রিয়াতে এসে যদি জুলাই সনদকেই কাটছাট করা হয় তাহলে এই পুরো একটা এগ্রিড ডকুমেন্টটা আবার একটা ডিসএগ্রিমেন্টের মধ্যে ফেলে দেওয়া হলো। তাহলে এই 9 মাস ব্যাপী এত কিছু আয়োজন, এত আলোচনা, সবার পরামর্শ, সবাইকে নিয়ে একমত, এই পুরো বিষয়টাই একটা প্রহসনে পরিণত হয়ে যাবে। বাস্তবায়ন নিয়ে একটা সবসময় জটিলতা ছিল, কিন্তু কন্টেন্টটা নিয়ে জটিলতা ছিল না, কন্টেন্ট নিয়ে কিন্তু সবাই একমত ছিল। বাস্তবায়নের বিষয়ে যে সুপারিশগুলো করেছে এখন বর্তমানে, সেটাও আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো এই প্রক্রিয়াগুলো নিয়ে কেন সমস্ত রাজনৈতিক দলের সাথে যখন একসাথে আলোচনা হলো তখন এই জায়গাটা ওনারা এই প্রস্তাবগুলো তখন তুললেন না? কারণ এই প্রস্তাবগুলো তো ঐক্যমত্য কমিশন গঠন করার মূল কারণটা কি ছিল? ঐক্যমত্য কমিশন কিন্তু নিজের কোনো মতামত দেওয়ার কথা না, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই ঐক্যমত্য কমিশনের প্রথম অধিবেশনে বলেছিলেন যে আমরা ঐক্যমত্য কমিশনের কাজ হবে সবার বিষয়গুলো একসাথে করে জাতির সাথে উপস্থাপনা করা। কিন্তু যদি সবার বিষয়ের জায়গায় তাদের কিছু বিষয় এখানে জুড়ে দেয় তাহলে এই ঐক্যমত্যের জায়গাটা ওনারা নড়বড়ে করে দিল। ওনারা একটা বিষয় নতুনত্ব এনে সব রাজনৈতিক দলের এতদিনের আয়োজনটাকে এক প্রকার ডিসরিগার্ড করলো। জি, আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই। জনাব মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান। মঞ্জু ভাই, আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যারা একই দিনে গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়। এখানে দুটি বিষয় আছে। মিয়া গোলাম পরোয়ার কিন্তু এই কথাটি বলেছেন যে একই নির্বাচনের দিন জুলাই সনদের যে গণভোটের আয়োজন সেটির কথা বলা হয়েছে, আবার তার আগেও বলা হয়েছে। সব মিলিয়ে এই যে বিএনপি জামাতের মধ্যে যে অনৈক্য সেটি এখনো রয়ে গেছে, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি আসলে মঞ্জু ভাই? ধন্যবাদ। বিএনপি জামাতের অনৈক্যের বিষয়টা তো আমি আগেও বলেছি, আমরা বারবার বলেছি যে বিএনপি জামাতের মধ্যে যে ইগোটা কাজ করছে, এখানে মূল প্রসঙ্গটা হচ্ছে ইগো, এবং এই ইগো দূর করা তো খুব কঠিন। কারণ আমরা ঐক্যমত্য কমিশনে যতগুলো আলোচনা করেছি, আমাদের যত যুক্তি খণ্ডন সব কিছু আমরা তুলে ধরেছি। এখন দেখেন ভোট কি আগে হবে না একই সাথে হবে, এটা পিওরলি হচ্ছে সুবিধা অসুবিধার একটা ব্যাপার। আমরা বলেছি যে ইলেকশন যদি একই দিনে হয় কিছু খরচ বাঁচবে, কিছু প্রশ্ন করার থাকলে আমাকে বলে দিও, পিছিয়ে যাও, অনেক বেশি হবে। কিন্তু একটা থ্রেট থাকে, সেটা হচ্ছে ইলেকশনের দিন যদি বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল বা কেন্দ্র বাতিল হয়, সেই সাথে মানে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটটাও ডিস্টার্বড হবে। আর যদি আগে হয়, কারণ গণভোট নিয়ে তো মারামারি হওয়ার সম্ভাবনা নাই, তাহলে গণভোট আগে হলে একটা ঝামেলামুক্ত গণভোট হবে, কিন্তু উপস্থিতির ব্যাপারটা হয়তো পার্টিগুলো সেভাবে মোবিলাইজ করবে না, হয়তো উপস্থিতি কম হতে পারে, টার্ন ওভার কম হতে পারে। তো এই দুইটা সুবিধা অসুবিধা বিবেচনা করে নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করলে সরকার যেটা নির্ধারণ করবে, আমার কাছে যেটা মনে হয় যে সেটা সকলের মেনে নেওয়া উচিত। আপনার মতামত কি? আমি যেটা বলেছি আমারটা। মঞ্জু ভাই, আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। গণভোট আসলে একই দিনে হওয়া উচিত নাকি নির্বাচনের আগে হয়ে যাওয়া উচিত? আপনি এই বিষয়ে সুস্পষ্ট, আপনাদের দলের অবস্থান কি? আমাদের দলের সুস্পষ্ট অবস্থান, আমরা মতামত ব্যক্ত করেছি। আমাদের কাছে কম্পারেটিভলি মনে হয়েছে যে ইলেকশনের ডেটে যদি হয়, মানে সংসদ নির্বাচনের দিন হলে আমাদের টার্ন ওভারটা বেশি হবে আর খরচের জায়গাটা একটু কম হবে। কিন্তু এটা সত্য যে যদি নির্বাচনে গন্ডগোল হয়, কোনো আসনের নির্বাচন বাতিল হয়, তাহলে এখানে গণভোট কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমাদের মতামতের জায়গায় আমরা বলেছি যে আমরা একই দিনে হওয়ার পক্ষে, কিন্তু সুবিধা বিবেচনায় সরকার যদি মনে করে যে না একটু আগে করলাম, এটাতে আমাদের কোনো জিদ নাই, মানে আমাদের কোনো এমন না যে আমাদেরটা না শুনলেই আমরা মানবো না, এই ধরনের মানে গোড়ামি বা গোয়ার্তমি করার বিপক্ষে আমরা। জি,
মঞ্জু ভাই, নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে। মঈন ফিরোজ ভাই বললেন যে আসলে এই যে নোট অফ ডিসেন্টগুলোকে যে বাদ দেওয়া হয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে এটি বাদ দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার একটু কথা শুনতে চাই। আপনি তো পুরোটা সময় জাতীয় ঐকমত্য কমিশনে আপনি অংশগ্রহণ করেছেন, আপনি সেখানে পারফর্ম করেছেন, একটু শুনতে চাই এই বিষয়ে যে আসলে কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়নি এই বিষয়ে একেবারে? জুলাই সনদকে কি কাটছাট করে ফেলা হয়েছে? না, নোট অফ ডিসেন্টের বিষয়টা নিয়ে আমরা আগে থেকেই বলেছি যে বিএনপি বা আরও যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওনাদেরকে আমরা অনুরোধও করেছি যে আপনারা নোট অফ ডিসেন্টগুলো প্রত্যাহার করে নেন, এবং লাস্ট মুহূর্তে আরও কমিয়ে আমরা এই প্রস্তাবও দিয়েছিলাম যে আপনারা অন্তত উচ্চকক্ষে ভোটের পিরিয়ডটা অন্তত মেনে নেন, এটা থেকে নোট অফ ডিসেন্ট আপনারা প্রত্যাহার করেন। দেখেন, এত বড় একটা আলোচনা হয়েছে, এত কিছুতে আমরা একমত হলাম, এখন সরকারে কে যাবে না যাবে এটা তো আমরা এখনো জানি না, তাই না? তো সুতরাং কেউ যদি প্রি অকুপাইড কনক্লুশন থেকে মনে করেন যে ওনারা সরকারে যাবেন, ওনাদের সুবিধা মতো করে এই সাংবিধানিক সংস্কারটা ওনারা চান। আচ্ছা দেখেন, আমি একটা মানে বোঝার জন্য বলি, কালকে যদি ধরেন এমন হয় যে বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা আসন পেল না, তখন কিন্তু এই যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে এটা কিন্তু তখন তার বিপক্ষেই যাবে, তখন তার কাছে এটা খারাপ লাগবে। অর্থাৎ এই যে ওনারা মনে করে নিচ্ছেন যে ওনারাই সরকারে যাচ্ছেন বা যাবেন, এই ধারণা থেকেই এই নোট অফ ডিসেন্টগুলো ওনারা দিচ্ছেন। এটা কিন্তু ওনাদের জনমত ওনাদের বিপক্ষে যাচ্ছে, আমরা সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি, এবং আমরা এটা বলেছি যে ঠিক আছে ওনাদের নোট অফ ডিসেন্ট ওনারা দিয়েছেন, কিন্তু জনগণ যদি মনে করে যে না এই নোট অফ ডিসেন্টগুলো এক্সিকিউটিভ প্লেসে বা মানে এক্সিকিউট করাটাকে জনগণ মানছে না, তাহলে গণভোটের মধ্য দিয়ে এটা ফয়সালা হবে। জি মঞ্জু ভাই, আমরা আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন জামায়াতের পক্ষ থেকে যিনি ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছেন, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। শিশির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। শিশির ভাই, আজকে আমরা এটি জানি না এটি কোনো কোইন্সিডেন্ট কিনা, আমরা যখনই দেখতে পেয়েছি যে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করা হয়েছে এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলা হয়েছে, আপনি ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে একটি পোস্ট করেছেন। এটি কি আসলে আপনি কোনো কারণে এই ঐকমত্য কমিশন যে সুপারিশটি করেছে এটি কি আপনারা আপনাদের বিজয় মনে করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছেন? শিশির ভাই। এখন কি আর ফেসবুকে তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ তো মানুষ যে কোনো কারণে যে কোনো প্রেক্ষাপটে বলতে পারে। আপনার কাছে মনে হচ্ছে যে এটা আমি ঐকমত্য কমিশনের জন্য বলেছি, আমার মনে হয় এটা কোইন্সিডেন্স, এটাকে এইভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নাই। ঐকমত্য কমিশন যে রিকমেন্ডেশন করেছে আমি মনে করি সেই রিকমেন্ডেশনগুলো অত্যন্ত যুগোপযোগী এবং একটি ঐতিহাসিক কাজ তারা করেছেন। রাষ্ট্র যদি এই মেকানিজমটাকে অ্যাকসেপ্ট করে অগ্রসর হয়, বাংলাদেশের যে নতুন যাত্রা সেই যাত্রা আমরা দেখতে পাবো, এবং সকল রাজনৈতিক দলেরই উচিত এটাকে ওয়েলকাম করা, অযথা বিতর্কের জন্ম না দেওয়া, এবং এটিকে নিয়ে নতুন বিতর্ক উত্থাপন করার অর্থ হলো সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। সংস্কার প্রক্রিয়া এখন অগ্রসরমান, সব কিছু বাস্তবে রূপান্তর হতে যাচ্ছে। আমাদের সকলের দায়িত্ব হবে, আমরা যারাই বাংলাদেশকে ভালোবাসি, গণ অভ্যুত্থানকে ভালোবাসি, গণ অভ্যুত্থানের পক্ষ অবলম্বন করতে চাই, তাদের সকলের উচিত হবে এক বাক্যে এই সংস্কার প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া। এখানে যদি আমরা কোনো ধরনের কোনো বাধা বিপত্তি এবং কটু মন্তব্য করি তাহলে হয়তো সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে উদ্দেশ্য এবং আমাদের যে ইচ্ছা সেটা প্রশ্নবিদ্ধ হবে। সংস্কার প্রক্রিয়া হবে, বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করবে, সকল রাজনৈতিক দল তাকে অ্যাসিস্ট্যান্স দিবে, এইটাই হওয়া উচিত সংস্কার প্রক্রিয়ার মূল উদ্দেশ্য, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম একটা ওয়েলকামিং টেন্ডেন্সি থাকা উচিত বলে আমি মনে করি। সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা এই প্রপোজালকে ওয়েলকাম করি, এই প্রপোজালকে রেসপেক্ট করি, এই প্রপোজালকে সময়োপযোগী মনে করি, এবং এই প্রপোজালের মাধ্যমে বাংলাদেশের যাত্রা স্থায়ী হোক এবং সংস্কার। শিশির ভাই, আপনি বলেছেন আপনাদের পক্ষ থেকে আপনি ওয়েলকাম করছেন ঐকমত্য কমিশনের এই সুপারিশগুলোকে, কিন্তু আজকে আমরা দেখেছি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে নির্বাচনের দিনেও গণভোট করার একটি অপশন জাতীয় ঐকমত্য কমিশন এখানে রেখেছে, এটি রেখে নির্বাচন ঐকমত্য কমিশন একটি দলের হয়ে কাজ করছে। এই বিষয়ে তাহলে কি বলবেন? এটা একটা প্রস্তাব সম্পর্কে বলেছেন, ওখানে তারা বলেছেন নির্বাচনের দিন অথবা আগে অন্য যে কোনো এক সময় নির্বাচন, অর্থাৎ ঐকমত্য কমিশন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি, অপশন দিয়েছে।
অপশনটা সরকার ঠিক করবে। ফলে এখানে কোনো বিরোধ আমি দেখছি না। সেক্রেটারি জেনারেল যে কথা বলছেন তার সঙ্গে আমি যা বলছি তার সঙ্গে কোনো বিরোধের কোনো কাজ আছে, কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। আমি মনে করি যে দুইটা অপশন দিয়েছেন, এই দুইটা অপশনের একটা তো গৃহীত হবে, এবং এই ক্ষেত্রে আমরা মনে করি নভেম্বর মাসের শেষের দিকে গণভোট অনুষ্ঠিত হলে এটা ভবিষ্যতের জন্য, বাংলাদেশের জন্য ভালো হবে। আপনি একটা জিনিস দেখতে পাবেন, জামাত ইসলামী যে প্রপোজাল দেয় এটা অনেকেই অনেকটা দেরি করে বোঝে, কিন্তু শেষ পর্যন্ত এটি বাংলাদেশে অনেক ক্ষেত্রেই অতীতে সত্য প্রমাণিত হয়েছে। যেমন ধরুন কেয়ারটেকার গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রবক্তা ছিল বাংলাদেশ জামাত ইসলামী। 36 বছর পার হয়ে যাওয়ার পরে এখন এসে আমরা সকলে মিলে একমত হচ্ছি যে কেয়ারটেকার গভর্নমেন্টই হলো একটা প্রপার সিস্টেম। ফলে আমি মনে করব যে কথাগুলো এখানে বলা হচ্ছে যে আগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, গণভোট আগে অনুষ্ঠিত হতে পারে, এটা আমরা আমাদের যুক্তি উপস্থাপন করে বলছি, কারণ বলছি, কার্যকারণ বলছি, কেন চাই সেটা বলছি। অন্যরাও যদি তা ভিন্ন কিছু মনে করেন তারাও তাদের যুক্তি উপস্থাপন করবেন, কারণ বলবেন, পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট করবেন। এই আর্গুমেন্টের মাধ্যমেই সরকার একটাকে গ্রহণ করে নিবে বলে আমার কাছে মনে হচ্ছে। জি, আমি একটু সংক্ষেপে ব্যারিস্টার মঈন ফিরোজী ভাইয়ের কাছে একটু আসতে চাই, তারপর একটু বিরতি নেব। মঈন ফিরোজী ভাই, নোট অফ ডিসেন্ট যেহেতু রাখা হচ্ছে না জুলাই সনদে, এখন আসলে এই জুলাই সনদের চূড়ান্ত পরিণতি কি? এটি যদি জনরায়ে অর্থাৎ গণভোটে যদি এটি পাস হয়ে যায় তাহলে এই নোট অফ ডিসেন্টগুলো যদি, এটি আমি একটু ধরে নিচ্ছি, যদিও মঞ্জু ভাই একটু আগে বলেছেন যে বিএনপি ধরে নিয়েছে বিএনপি সরকার গঠন করবে, এটি তো নাও হতে পারে। তারপরে আমরা এটি ধরে নিয়ে যদি আলোচনা করি যে বিএনপি যদি সরকারও গঠন করে ফেলে, আর এখানে একদিকে আমরা দেখছি নোট অফ ডিসেন্টও রাখা হচ্ছে না, তাহলে কি বিএনপি কি করবে? আসলে এখানে কি করার আছে বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট নেই? আমি একটু আমার পুরনো আলোচনাটাকে একটু কারেকশন করব, কারণ নোট অফ ডিসেন্ট থাকছে না জুলাই সনদে, আমার মনে হয় এই কথাটা ঢালাওভাবে এভাবে বলা ঠিক না। ওনাদের রেকমেন্ডেশনে হয়তো কিন্তু ফিরোজী ভাই, আজকে সালাউদ্দিন আহমেদ নিজেও কিন্তু এই অভিযোগ তুলেছেন যে নোট অফ ডিসেন্ট নেই। তিনি নিজেও কিন্তু বলেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি নিজেও বলেছেন যে জুলাই যে বাস্তবায়ন যে আদেশ, সেই আদেশে নোট অফ ডিসেন্ট রাখা হয়নি। তিনি এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু না, কথাটা শেষ করি, সেটা হলো জুলাই সনদের ডকুমেন্টটা তো অলরেডি এক্সিকিউটেড ডকুমেন্ট, সুতরাং ওখানে যেভাবে আছে ওইটা তো আর এখন কাটছাটের কোনো জায়গা নেই, সুতরাং ওটা অ্যাজ ইট ইজ আছে। কিন্তু ওনার যে রেকমেন্ডেশনটা আজকে সুপারিশ যেগুলো দিয়েছে সেখানে হয়তো নোট অফ ডিসেন্টটা রাখছেন না, কিন্তু এটার একটা ডেঞ্জার আছে। ডেঞ্জারটা হচ্ছে যে ওনাদের রেকমেন্ডেশনের ভিত্তিতেই গণভোটের প্রশ্নগুলো দেয়া হবে। সো গণভোটের প্রশ্নের মধ্যে যদি রেকমেন্ডেশন নোট অফ ডিসেন্ট না থাকে তাহলে এই পুরো যে ডকুমেন্টটার ভিতর থেকে মূল বক্তব্য এবং নোট অফ ডিসেন্টের এই পুরোটা জনগণের সাথে পূর্ণাঙ্গভাবে উপস্থাপিত না হওয়ার সম্ভাবনা আছে। গণভোটটা কবে হবে সেটা একমাত্র ইস্যু না, গণভোটে কি প্রশ্ন করা হবে এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি জনগণের কাছে যে প্রশ্নটা দিবেন সেই প্রশ্নটা যাতে এই জুলাই সনদের টোটাল স্পিরিটটাকে ধারণ করে। কারণ মানুষ যখন তার মতামত দিবে, ধরেন হা অথবা না, তখন যাতে জুলাই সনদের প্রত্যেকটা বিষয়ে রিফ্লেকশন হয়। নোট অফ ডিসেন্ট কিন্তু জুলাই সনদের একটা বিশেষ অংশ, কারণ নোট অফ ডিসেন্টের মধ্য থেকে একটা কথা বলা আছে যে যেসব দল ওই পার্টিকুলার পয়েন্টটা এগ্রি করে না তারা তাদের ইস্তেহারে রাখতে পারে, এবং তারা যদি ইলেক্টেড হয় তাহলে ওই ইস্তেহার অনুসারে তারা তাদের ওই পয়েন্টটা থেকে ডিফার করতে পারবে। সুতরাং এই পয়েন্টটাও কিন্তু, নোট অফ ডিসেন্টটাও কিন্তু জুলাই সনদের পূর্ণাঙ্গ ঐক্যমতের একটা সাবজেক্ট হিসাবে এসছে। সুতরাং সুপারিশে যদি এই বিষয়টা না থাকে তাহলে আমাদের গণভোটে ওই জিনিসটা না থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। সো এই বিষয়ে আরো ক্লিয়ার করা উচিত ঐক্যমত্য কমিশনের। জি, অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরও আলোচনা করব, তবে এই পর্যায়ে একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আলোচনা করব জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আমরা আলোচনা করছিলাম সংবিধান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে 2025 নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, একই সঙ্গে আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। আমরা এই পর্বে আলোচনা একটু শুরু করতে চাই শিশির ভাইকে দিয়ে। শিশির ভাই, আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামী সংসদ 270 দিনে ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রস্তাবগুলো সংস্কার পরিষদ
পাশ করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। এই প্রস্তাবকে, এই কথাটিকে তিনি হাস্যকর বলেছেন। কি বলবেন এই বিষয়ে? কেউ হাসতে চাইলে তো আর আপনি ফেরাইতে পারবেন না। আমি যদি হাসতে চাই আপনি ফেরাইতে পারবেন? হাসি কিংবা কান্না এটা আপনার নিজস্ব স্বাধীনতার ব্যাপার। তবে আজকে যে এই কথা তারা বলছেন, তারা কি ভুলে গেছেন 1977 সালে তারা কি করেছিলেন? 1977 সালে, এখন তো স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সভায় এটা অ্যাকসেপ্ট হবে এই কথা বলা হয়েছে। 1977 সালে তো একটি মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধানের বিধান চেঞ্জ করেছিলেন। ফলে আমার মনে হয় যেটাকে হাস্যকর বলা হচ্ছে, এই নজির পিছন দিকে ফিরে তাকালে তারা নিজেরাই দেখতে পাবেন অতীতে তারা কি করেছিলেন। সেই তুলনায় এখন যা করা হচ্ছে এটা আরও অনেক বেশি অ্যাকসেপ্টেবল, কনস্টিটিউশনালি ভায়াবল এবং সিস্টেমেটিক ওয়েতে করা হচ্ছে। আমার মনে হয় এই যে একটা রিঅ্যাক্টিভ মেন্টালিটি সংস্কারের ব্যাপারে, এই রিঅ্যাক্টিভ মেন্টালিটিটা থাকা উচিত নয়। রাজনৈতিক দলের প্রোঅ্যাক্টিভ মেন্টালিটি থাকা উচিত এই রিফর্ম প্রক্রিয়ার ব্যাপারে। রিফর্মের মধ্যে যে সমস্ত এজেন্ডাগুলো স্থান পেয়েছে, এই স্থান পাওয়া এজেন্ডাগুলোকে অবলীলায় মেনে নেওয়া উচিত। আমরা যারা নোট অফ ডিসেন্টের বিরোধিতা করছি, আমরা বলছি যে আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, জামাত ইসলামী নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্যান্য দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। আচ্ছা আপনি বলেন, এই নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও জনগণ যদি একমত হয়, তাহলে আমি একটা রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টের কি গুরুত্ব থাকবে? এই জন্যই তো গণভোটে পাঠানো হচ্ছে, জনগণ হা বলে না বলে। একটা রাজনৈতিক দলের মতামতের চাইতে এক জনগণের মতামত কি বড় না ছোট? জামাত ইসলামী যে সমস্ত জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা তো বলেছি বাংলাদেশের মানুষ যদি হা ভোট দেয়, আমরা ডিসেন্টিং এর ব্যাপারে কোনো কথাই বলবো না। কেন কথা বলবো? জনগণের শক্তিতে যদি আমরা বিশ্বাস করি, তাহলে নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা নিজের আটকাতে চাইবো কেন? জনগণ যদি তার গণভোটে এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, অবশ্যই আমাদের নোট অফ ডিসেন্টের কোনো মূল্য থাকবে না। নোট অফ ডিসেন্ট কি? আমরা 4 জন বসে একটা আলোচনা করেছি, 3 জন একমত হয়েছে, একজন বলেছে এই ব্যাপারে আমি একমত না। যিনি বলেছেন একমত না, তারটা কি সিদ্ধান্ত? অবশ্যই সিদ্ধান্ত না। আমি বলেছি একমত না, আমারটা কি সিদ্ধান্ত? অবশ্যই আমারটা সিদ্ধান্ত না। 3 জন যেটা বলেছেন সেটা সিদ্ধান্ত হবে, আর সাইডে দিয়ে লেখা থাকবে যে 4র্থ জন এখানে দ্বিমত পোষণ করেছেন। এটার নামই তো নোট অফ ডিসেন্ট। তো নোট অফ ডিসেন্টকে এখানে রেখে জনগণের কাছে পাঠালে, জনগণ যদি হা ভোটে জয়যুক্ত করে, তাহলে কোনো ব্যক্তির কিংবা কোনো দলের কিংবা আমাদের দলের কিংবা অন্য কোনো দলের নোট অফ ডিসেন্ট তো আর কার্যকর থাকার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ফলে আমি মনে করি জনাব সালাউদ্দিন সাহেব তিনি যে মন্তব্য করেছেন, এই মন্তব্যটুকু আই ফুললি রেসপেক্ট হিম। তিনি আমাদের ডিপার্টমেন্টের একজন বড় ভাই, আমরা সেম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার ফুল রেসপেক্ট আছে। কিন্তু সংস্কার প্রক্রিয়ার প্রতি একটা পজিটিভ টেন্ডেন্সি, একটা মনোভাব প্রকাশ করলে আজকে মনে হয় জাতি সকলের কাছ থেকেই ভালো শিক্ষা পেত। আমরা এই অযথা বিতর্কে না গিয়ে সামনের দিকে দেখা ভালো হবে, পিছন দিকে টানা ঠিক হবে না। শিশির ভাই, গণভোট একই দিনে হবে নাকি নির্বাচনের আগে হবে? এই বিতর্কের অবসান কিভাবে হবে? ঐকমত্য কমিশন দুটো অপশনও দিয়েছেন। ওনারা বলছেন আগেও হতে পারে কিংবা পরেও একই দিনই হতে পারে। এই বিতর্কের অবসান তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে সরকার। আমার ধারণা, আমি যেটা বুঝেছি এই প্রপোজালের মধ্য থেকে, যেহেতু দুটো প্রপোজালে উপস্থাপন করেছেন, অর্থাৎ ঐকমত্য কমিশন এই দুটো প্রপোজালের যে কোনো একটা সিদ্ধান্ত নেন নাই, দুটোকেই বলেছেন অথবা আকারে। এই অথবা আকারে বলার পরে বাকি সিদ্ধান্তটা সরকার নিবে। আমরা আগে করার ব্যাপারে আমাদের আর্গুমেন্ট তুলে ধরছি, অন্যরা একদিনে করার ব্যাপারে তার আর্গুমেন্ট তুলে ধরছে। আমরা আগে এই জন্য বলছি যে আগে করলে এটা গুরুত্ব বেশি পাবে এবং খরচেরও তেমন কোনো বিষয় নাই, এবং এটা অনেকটা ইজি, এবং এটা করলে অ্যাটেনশন বেশি পাবে এবং গণ অভ্যুত্থানের পরবর্তী পদক্ষেপ নেওয়া। আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে আসতে চাই। মঞ্জু ভাই, আজকে একটি কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে সংবিধান সংস্কার সভা, এটির কোনো আলোচনাই হয়নি, অথচ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে এটি অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। আলোচনা ছাড়া এই যে অন্তর্ভুক্ত করে দেওয়ার যে বিষয়টি, এটাকে আপনি কিভাবে দেখছেন মঞ্জু ভাই? না, এটা আলোচনা হয় নাই, বিষয়টা এরকম না। এটা একটা প্রপোজাল ছিল এবং আমরা ওখানে আলোচনাটা এভাবে হয়েছিল যে এই নেক্সট পার্লামেন্টকে একই সাথে দ্বৈত চরিত্র বা দ্বৈত ক্ষমতা দেওয়া যায় কিনা। একটা হচ্ছে, কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এমন অনেক সংশোধন বা এমন সংস্কারের কথা বলেছি যেগুলো সংবিধানের মৌলিক চরিত্রকে পরিবর্তন করে। সংবিধানের মৌলিক চরিত্রকে পরিবর্তন করার ক্ষমতা কিন্তু
পার্লামেন্টের নাই। সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন, সংবিধান নতুন করে লেখা, সংবিধান পুনর্গঠন, এই কাজটা করতে পারে একমাত্র সংবিধান সভা, অথবা যেটা আমরা বলি যে মানে এমন একটা সংবিধান, এটাকে বলা হয় আপনার সাংবিধানিক পরিবর্তনের জন্য যেটা আমাদের গণপরিষদ, সেটা। তো গণপরিষদ নির্বাচন যেহেতু হয় নাই, সেহেতু আমরা বলছি গণপরিষদের যে ভূমিকা, এই গণভোটের মধ্য দিয়ে গণপরিষদের ভূমিকায় এই সংসদকে দেওয়া যায় কিনা, সে আদেশটা থাকবে। এখন আমাদের এই আদেশের ভিত্তিতে কিন্তু গণভোটটা হবে। সেই জন্য সালাউদ্দিন ভাই যেটা বলেছেন যে আলোচনা হয় নাই, বিষয়টা সেটা ঠিক না, কিন্তু বিএনপি এই জায়গায় যে প্রস্তাবটা দিয়েছে সেটার ব্যাপারে অনেকের বক্তব্য আছে যে এটা প্রশ্নবিদ্ধ হবে, যে পার্লামেন্ট যদি, ওনারা বারবার বলতে চাচ্ছেন পার্লামেন্ট অ্যাবসোলিউটলি কেপেবল, আর পার্লামেন্ট এই এখতিয়ার রাখে যে সংবিধানের সব ধরনের পরিবর্তন করার। তো একই জিনিসই তো আমরা যেটা বলছি, পার্লামেন্টই তো করবে। তো পার্লামেন্টকে যদি আমি একটা এক্সট্রা দায়িত্ব দিই যে আপনাকে এই দায়িত্বটা দেওয়া হলো, তাহলে আরও সুবিধা না? আমি বুঝলাম না, এটা নিয়ে বিতর্ক করার কি আছে? সালাউদ্দিন ভাইরা বলছেন বা বিএনপি বলছে যে পার্লামেন্ট এটা করার জন্য যথেষ্ট। আমরা বলছি পার্লামেন্ট এটার জন্য সাংবিধানিক এত বড় পরিবর্তনের জন্য যথেষ্ট না, ফলে আমরা গণভোটের মাধ্যমে তাদের একটা এখতিয়ার দিচ্ছি। তো সেই পার্লামেন্টে তো সেটা করছে। তো এই জায়গাটায় আমি মনে করি অহেতুক শুধু সাংবিধানিক ব্যাখ্যা, আর বারবারে আমি যে প্রশ্নটা বলি যে ওনাদের মধ্যে এক একজন মনে করেন যে আমার ব্যাখ্যাটাই সঠিক, এই মনোভাব পোষণ করাটাই হচ্ছে মৌলিক মানে সংকট আর কি। আর যে আলোচনাটা আপনারা এখানে করতে চাচ্ছেন যে এই সংবিধান আপনার 270 দিনের মধ্যে এটা করতে হবে, আসলে দেখেন এখানে কিন্তু চুলচেরা বিশ্লেষণ আলোচনা আমরা করে ফেলেছি। এটা একটা প্রথম অধিবেশনেই এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করে নিলে এটার জন্য 270 দিনও কিন্তু অপেক্ষা করতে হচ্ছে না। সুতরাং এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া হয়েছে। একটা বলা হয়েছে 270 দিনের মধ্যে যদি করা না হয় তাহলে এটা অটোমেটিক্যালি সংবিধানের অংশ হয়ে যাবে। আর একটা কথা বলা হয়েছে যে 270 দিনের মধ্যে এই দায়িত্ব পালন করার পরে আপনার পার্লামেন্টের আর ওই সংবিধান কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটা, সেটা আর তার কার্যকর থাকবে না। সুতরাং এখানে মনে রাখতে হবে যে 270 দিনের মধ্যে মঞ্জু ভাইকে একটু থামাই, এ বিষয়ে শুনবো। মঈন ফিরোজী ভাইয়ের কাছে একটু আসি। মঈন ফিরোজী ভাই, নির্বাচন এবং গণভোট একই সাথে হবে, এটা নিয়ে আর আলোচনার কোনো সুযোগ নেই, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন। আলোচনার কি আসলেই কোনো সুযোগ নেই? আলোচনা আসলে এমন একটা বিষয়, এটা সুযোগ থাকা বা না থাকা পরিস্থিতির উপর অনেক সময় নির্ভর করে। আমি একটু দুটো বিষয় যে আজকে খুব জরুরি বিষয় আলোচনার আলোকপাত হয়েছে, এটা একটু বলা খুব প্রয়োজন। প্রথমত এই সুপারিশে ওনারা বলেছে গণভোটে যদি না হয় তাহলে এটা এখানেই ইতি ঘটবে। তার মানে এই যে এত আমাদের সংস্কারের আয়োজন, এটা ওখানেই শেষ হয়ে যাবে, এটা তো হতে পারে না। আমরা তো রাষ্ট্র গঠনের জন্যে কাজ করেছি। এখানে গণভোটে কিন্তু একটা বিশাল শক্তি কিন্তু না ভোটের পক্ষেও কাজ করতে পারে, যারা পরাজিত শক্তি যারা, তারাও এখানে ভূমিকা রাখতে পারে। তাহলে আমি যদি আগেই বলে দেই যে না ভোট হলে এটা এখানে ইতি হয়ে যাবে, তাহলে পুরো সংস্কার প্রক্রিয়াটাকে আমি অস্বীকার করছি। দ্বিতীয়ত হচ্ছে যে গণপরিষদের ডিউরেশন দেওয়া হচ্ছে 270, এরপরে স্বয়ংক্রিয়ভাবে এটা সংবিধানে ঢুকে যাবে। প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদের প্রিন্সিপালগুলো আলোচনা হয়েছে, কিন্তু সংবিধান একটা আইনি ডকুমেন্ট, সেখানে যে ড্রাফট থাকে এই ড্রাফটটা কিন্তু এখনও তৈরি হয়নি বা জুলাই সনদের অংশ না। তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে কি ঢোকাবেন? আপনি তো সংবিধান একটা আইনি ডকুমেন্টে আইনি ভাষা আসবে, সেই বিষয়টা যদি জুলাই সনদে থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে জুলাই সনদের এই ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাড হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এটা একটা প্রিন্সিপাল, তো শুধু অ্যাড হওয়ার সুযোগ নেই। আর থার্ড যেটা বলেছে, এটা খুব জরুরি বিষয়, আপনি একটু খেয়াল করবেন, ইশতেহারে থাকলে যে দল তার নির্বাচনী ইশতেহারে যে বিষয়টা নির্বাচনে সে যদি সরকার গঠন করার সুযোগ পায়, তার ইশতেহারে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে পার্টিকুলার ওই বিষয়টা যদি জনগণের কাছ থেকে সেটা অনুমোদন নিয়ে নেয়, তার রাষ্ট্র গঠনে তাকে জনগণ যদি সুযোগ দেয়, তাহলে তার ওই নোট অফ ডিসেন্টটা ইশতেহারে থাকার কারণে ওইটা প্রাধান্য পাবে। এটা অলরেডি জুলাই সনদে আছে। আপনি যদি জুলাই সনদের পুরো নোট অফ ডিসেন্টটা বাদ দিয়ে দেন, তাহলে জুলাই সনদ আবার বলা হচ্ছে যে জুলাই সনদ অনুসারেই সব হবে। এই নোট অফ ডিসেন্টটা কি জুলাই সনদের অংশ না? অবশ্যই অংশ। তাহলে আমি
বলে দিলাম যে ইশতেহারের মাধ্যমে জনগণ যদি আমাকে অ্যাপ্রুভ করে সরকার গঠনে, আমার নোট অফ ডিসেন্টটা প্রায়োরিটি পাবে। এই পয়েন্টটা যখন জুলাই সনদের অংশ হয়, সেই অংশটা যদি আমি গণভোট থেকে বের করে দেই, তাহলে আমি কিন্তু আমার জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পরেও আমি ওই অধিকারটা থেকে বঞ্চিত হচ্ছি, যেটা জুলাই সনদে স্বাক্ষরের আগে সবাই এগ্রি করেই ওই পয়েন্টটা এন্ডোর্স করেছে। তাহলে জুলাই সনদ থেকে আমি সরে আসার একটা এখানে চেষ্টা দেখতে পাচ্ছি। তো আমার গণভোটের ব্যাপারে আপনি টাইমটা কোনো বিষয় না, আপনি ইলেকশনের দিনও করেন আগে করেন, এটা আমার কাছে মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে গণভোটে আপনি একটা শিডিউল দিয়ে দিচ্ছেন যে 48টা পয়েন্ট সংযুক্তিতে থাকবে, আপনি শুধুমাত্র একটা প্রশ্ন করবেন হ্যাঁ আর না। 48টা পয়েন্ট জনগণকে আপনি যদি এই জুলাই সনদের ল্যাঙ্গুয়েজে দিয়ে দেন, কটা লোক 48টা বিষয় ওইভাবে বুঝবে? আর অনেক কিছু বিষয় আছে যেটা একটা একটা করে বিশ্লেষণের প্রশ্ন আছে, আপনি শুধুমাত্র ঢালাওভাবে গণভোটে হা এবং না দিয়ে সংযুক্তি আপনি অ্যাকসেপ্ট করেন নাকি সংযুক্তিটা রিজেক্ট করেন, এইভাবে দিলে পুরো জিনিসটা আই ওয়াশ হবে। মূল যে স্পিরিটটা গণভোটের, যে প্রত্যেকটা বিষয়ে জনগণের মতামতটাকে প্রাধান্য দেয়া, সেটা হবে না। এখানে এক ধরনের একদম চালাকি হয়ে যাচ্ছে। আর 48 সংযুক্তিটা যদি কোনো কারণে না হয়ে যায়, আপনি এখানে সুপারিশে বলে দিলেন, পুরো প্রক্রিয়াটাই এখানে ইতি ঘটবে। তো এই পুরো আমার মনে হয় ওনাদের সুপারিশটা সুচিন্তিত না। আমার একটা প্রস্তাব হচ্ছে ইমিডিয়েটলি, যেহেতু এখনো প্রক্রিয়ার এক ধরনের চলমান আছে, 31 তারিখ পর্যন্ত সময় আছে, আপনি প্রয়োজনে সব রাজনৈতিক দলকে আবার ডাকেন, ডেকে এই বিষয় নিয়ে একটু ওনাদের সাথে পরামর্শ করে একটা সুচিন্তিত বিষয় উপস্থাপন করেন। কারো এখানে উর্বর মস্তিষ্কের একটা প্রপোজাল এসে পুরো প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করাটা এটা সমীচীন হবে না। আমাদের আগামী দিনের রাষ্ট্র গঠনে এটা অনেক জটিলতা তৈরি করতে পারে। জি, অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা কথা বলবো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে। দর্শক, আমরা আলোচনা করছিলাম সংবিধান সংস্কার কিংবা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে। এ বিষয়ে আমরা আলোচনা করব। এ পর্বে একটু শুরুতেই আমি শিশির ভাইয়ের কাছে যেতে চাই। শিশির ভাই, একটি প্রশ্ন উঠেছে, মঈন ফিরোজী ভাইও কথাটা বললেন, সেটি হচ্ছে যে এই যে ধরুন যে 48টা প্রশ্নে ভোট হবে, সেখানে তো আসলে একটা লাইন থাকবে যে আমি জুলাই সনদ চাই কি চাই না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। কিন্তু একজন জনগণ হিসাবে তো আমি যদি 20টা সংস্কার প্রস্তাবের সঙ্গে আমি একমত থাকি, বাকি 28টার সঙ্গে আমি একমত না থাকি, তাহলে আমি আমার রায় এখানে কিভাবে দিব? দেখুন, এগুলোর নতুন কোনো প্রশ্ন না, এগুলোর উত্তর আছে। এগুলোর উত্তর ইতোমধ্যে বিএনপি আগে একবার দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু গণভোটের আয়োজন করেছিলেন। আপনি জানেন সেই প্রশ্নটা কি ছিল? সেই প্রশ্নটা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি এবং পদক্ষেপের সাথে আপনি একমত কিনা। আমাদের জনগণ তখন হা বলেছিল। জেনারেল এরশাদ এরকম একটা আয়োজন করেছিলেন, বেগম জিয়া এরকম একটা আয়োজন করেছিলেন যখন তিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন তখনকার দিনে, তিনিও একটা এরকম গণভোটের আয়োজন করেছিলেন। সেখানেও একই ধরনের প্রশ্ন ছিল। গণভোটের প্রশ্ন এরকমই হয়, বাকি সবগুলোকে দিয়ে দেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতে বাঞ্চ আকারে একটা প্রশ্নই থাকে। তুরস্কে এরকম হয়েছে, বাঞ্চ আকারে প্রশ্ন উত্থাপন হয়েছে এবং জনগণ হা না বলেছে। ফলে এটা কোনো প্রশ্নই না, এটা কোনো কনসার্নই না। এটা ইতিমধ্যে অ্যাড্রেস হয়েছে এই দেশে এবং বিএনপির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই প্রশ্নের সমাধান করে গেছেন। ফলে এই প্রশ্নটাকে এখন নতুন করে এনে আর একটু পরিস্থিতি কমপ্লেক্স করার কোনো অর্থ আছে বলে আমার কাছে মনে হয় না। গণভোটের রাস্তাটা ক্লিয়ার, একেবারে ক্লিয়ার, এবং এখানে যে তফসিল দেওয়া আছে, তফসিলের সাবজেক্ট ম্যাটার হবে গণভোটের সাবজেক্ট ম্যাটার, এবং এটি যাবে, এটি অনলাইন, অফলাইন, টেলিভিশন, পত্রিকা, সকল জায়গায় জনগণের কাছে অ্যাভেইলেবল হবে। এটাই নিয়ম, অতীতেও তাই হয়েছে। এমন কিছু এখন বলা ঠিক হবে না যেগুলোর জন্য অতীতে নজির আছে। যখন একটি আইনি সমস্যা ডেভেলপ করে কিংবা কোনো একটি সামাজিক প্রবলেম ডেভেলপ করে, তখন আমরা আইনি সমস্যাকে সমাধান করার জন্য নজির খুঁজি। তো নজির আমাদের দেশে আছে, নজির তুরস্কে আছে। ফলে আমাদের নতুন করে এটাকে নিয়ে ভাববার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। ঐকমত্য কমিশন যে প্রশ্ন প্রস্তাব করেছেন, দুইটা প্রশ্ন প্রস্তাব করেছেন, অপশন 1-এ একটা প্রশ্ন প্রস্তাব করেছেন, অপশন 2-তে একটা প্রস্তাব করেছেন। ফলে যে কোনো একটা প্রশ্ন আমরা পিক করে নিলেই আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব জনগণ কি মনে করছে। ফলে এটা নিয়ে ফার্দার আর কোনো কমপ্লেক্সিটিস আছে বলে আমার কাছে মনে হয় না। আর আগে হবে না পরে হবে, এই প্রশ্নে একটা সমাধান নিশ্চয়ই সরকার বের করবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো
ঐকমত্য কমিশনের রিকমেন্ডেশনটা বাস্তবায়ন করার জন্য সরকারের পক্ষ থেকে আদেশ জারি করা, এই গণভোটের পরিবেশ তৈরি করা এবং গণভোটটা সম্পন্ন করা, যেভাবে রোডম্যাপটা দেওয়া হয়েছে রোডম্যাপটা অ্যাকসেপ্ট করা, সকলকেই একটা পজিটিভ ভূমিকায় চলে যাওয়া, এটাই এখানে গুরুত্বপূর্ণ। এখানে কোনো নেগেটিভ ভূমিকা যে বা আমি যদি নেই, আমরাও যদি নেই, অন্য কেউই যদি নেয়, তাহলে সেটা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ছাড়া আর কোনো কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। জি, ধন্যবাদ। মঈন ফিরোজ জুবাইয়ের কাছে আসি। মঈন ফিরোজ জুবাই, বিএনপির পক্ষ থেকে অনেকগুলো কথা বলা হয়েছে, সবগুলো বিষয়ে আসলে ঐকমত্য কমিশনকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি বড় প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী তারা সংবিধান সংস্কার সভার নির্বাচনের আয়োজন করতে পারেন না। তাহলে সংবিধান সংস্কার সভা নির্বাচনের আয়োজনটা কে করবে? না, সংবিধান সংস্কারের বিষয়ে যে পরিষদটা এসছে এটা অ্যাকচুয়ালি একটু গোজামিল দিয়ে করা। কারণ হলো সংবিধান সংস্কার কমিশন বা সংবিধান সংস্কার পরিষদ এটা যে প্রেক্ষাপটে হয় সেই প্রেক্ষাপটটা বর্তমানে বাংলাদেশের যে ফ্রেমওয়ার্কটা আছে সাংবিধানিক ধারাতে সেটাতে এইভাবে নেই। আপনি গণভোটে যদি বিষয়টা আসে উত্থাপন করেন সেখান থেকে একটা ম্যান্ডেট নেওয়ার একটা সুযোগ আছে, কিন্তু আপনি যদি এখনই আদেশ দিয়ে দেন যে পরবর্তী পার্লামেন্টটা অটোমেটিক প্রথম দিকে এটা একটা পরিষদের বিষয়ে কাজ করবে, পরবর্তীতে নর্মাল পার্লামেন্ট হয়ে যাবে, এই আদেশটা এই মুহূর্তে দেয়াটা যেটা হবে, যেটা সাংবিধানিক ধারাবাহিকতার মাধ্যমে যেহেতু দেশ চলছে, এই আদেশটা নিয়ে একটা বড় জটিলতা তৈরি হবে। এটার একটা সলিউশন হতে পারে যে আপনি গণভোটের মধ্যেই এই অপশনটা দিয়ে দিতে পারেন, তাহলে হয়তো গণভোটের মাধ্যমে একটা ম্যান্ডেট আসার সুযোগ আছে। বাট এই সরকারের একটা মেয়ার আদেশে একটা সংবিধানের একটা সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনের পরে সেই নির্বাচিত পার্লামেন্ট হিসাবেই সংবিধানে আত্মপ্রকাশ করবে। তখন তো যে পার্লামেন্টটা আসবে সেই পার্লামেন্টটা বর্তমান অন্তর্বর্তী সরকারের যে ম্যান্ডেটের সমস্যা আছে সেটাতে পড়বে না। তারা একটা সাংবিধানিক পরিক্রমায় তারা একটা নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে বা নির্বাচিত পার্লামেন্ট গঠনের মাধ্যমে একটা সাংবিধানিক স্বাভাবিক প্রক্রিয়ায় চলে আসবে। সেই স্বাভাবিক প্রক্রিয়াকে যখন আপনি একটা নতুনত্ব এর মধ্যে অ্যাড করবেন, তাহলে কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ার যে অংশটা সেটাকে এখানে আপনি সম্পূর্ণ একটা নতুনত্ব দিচ্ছেন, যার কোনো ম্যান্ডেট নেই, যার কোনো ব্যাকিং নেই। যেমন পার্লামেন্টটা হচ্ছে সংবিধানের আলোকে, নির্বাচনটা হচ্ছে সংবিধানের আলোকে, নির্বাচন কমিশন গঠন হচ্ছে সংবিধানের আলোকে, এই সংবিধানটা ম্যান্ডেটটা দিচ্ছে। কিন্তু গণপরিষদ যে কনসেপ্টটা ইউজুয়ালি আসে, আপনি যখন পার্লামেন্টকে গণপরিষদে কনভার্ট করতেছেন তখন কিন্তু এর একটা ম্যান্ডেটের সোর্স লাগবে। সেটা হয়তো একটা অপশন হতে পারে এই গণভোটটা, কিন্তু গণভোট ছাড়া একটা মেয়ার আদেশের মাধ্যমে এটা করলে যেটা হবে, ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আদলে যে পার্লামেন্টটা আসবে সেটার কোনো আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি থাকবে না। জি, শেষ প্রশ্নটি করতে চাই মুজিবুর রহমান মঞ্জু ভাইকে। মঞ্জু ভাই, একটি বড় প্রশ্ন দাঁড়িয়েছে যে আসলে যদি কোনো কারণে, আজকেও আমরা আমাদের নিউজ রুমে এটা নিয়ে আলোচনা করেছিলাম বেশ কিছুক্ষণ, যে আমরা আসলে ধারণা করছি যে জুলাই সনদ বাস্তবায়নে যে হা না ভোটে যদি হা জিতে যায় তাহলে তো হার কথা আছে এক ধরনের, কিন্তু যদি কোনো কারণে না জিতে যায় তাহলে আসলে এত আলোচনা, এত সংস্কার, এত ঐকমত্য কমিশনের এত বৈঠক, এগুলোর আসলে চূড়ান্ত পরিণতি আসলে কি যদি কোনো কারণে না জিতে যায়? মঞ্জু ভাই। না, যদি না জিতে তাহলে তো একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে জনগণের কাছ থেকে আমরা ম্যান্ডেটটা পাচ্ছি না। কিন্তু জুলাই সনদে যেহেতু আমরা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, তার মানে তো রাজনৈতিক দলগুলো তো আমরা অঙ্গীকারাবদ্ধ, আমরা যদি ক্ষমতায় যাই বা আমরা যদি পার্লামেন্টে যাই তাহলে আমরা সেটা বাস্তবায়ন করব। সুতরাং যদি গণভোটে এটা না হয়, পাশ নাও হয়, পার্লামেন্টে যারা যাবেন তাদের তো একটা অঙ্গীকার স্বাক্ষর করা আছেই, তারা সেটা বাস্তবায়নের জন্য পার্লামেন্টে কাজ করবেন। যেটা বিএনপি আগেই বলেছিল যে আমরা স্বাক্ষর করছি, আমরা করব, গণভোটের আর দরকার নাই। আমরা গণভোটে গিয়েছি এই জন্য যে যাতে কেউ বলতে না পারে যে আপনারা জুলাই সনদটা আপনারা 30টা পার্টি মিলে করেছেন, এখানে তো আমরা কেউ এটার অংশীদার না, এটা একটা। দ্বিতীয়, আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যেহেতু কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ আসছে, সেই ফান্ডামেন্টাল চেঞ্জটা যাতে কেউ বলতে না পারে যে কনস্টিটিউশন পার্লামেন্ট এটা কিভাবে করবে, সেই জন্যই আমরা গণভোটের মধ্য দিয়ে এই এখতিয়ারটা পার্লামেন্টকে দিচ্ছি। এখন গণভোটের মাধ্যমে যদি পার্লামেন্টকে সেটা এখতিয়ার দেয়া না হয় এবং ফাইনালি যদি সেই বিষয়টা না হয়, তাহলে তো এটা বোঝা যাচ্ছে যে আমরা এই জায়গায় পার্লামেন্টের
যে ক্ষমতাটা জনগণের কাছে চেয়েছিলাম, জনগণ সেটা দেয় নাই। তাহলে আমাদের যে অঙ্গীকার আছে সেটা তো অটুট আছে, যে আমরা তো স্বাক্ষর করেছি, সেটা আমরা করবো। সুতরাং সেটা সেভাবেই আগাবে। এখানে আমি মানে একেবারেই সব বাতিল হয়ে যাবে, পুরো প্রসেস মানে ভণ্ডুল হয়ে গেল, বিষয়টাকে আমি সেভাবে মনে করি না আর কি। জি, সেক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট যে পাওয়ার পাবে সেই পাওয়ার তো আর পাবে না, তাহলে কিভাবে বাস্তবায়ন করবে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো আছে? মঞ্জু ভাই, এটা একটা মৌলিক প্রশ্ন যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার যদি পার্লামেন্টের না থাকে তাহলে কি হবে? তখন যেটা আমরা করি আর কি, পার্লামেন্ট তখন এই জিনিসগুলোকে করে দেন একটা গণভোটের আয়োজন করতে পারে, আর একটা গণভোট সরকার করতে পারে। মানে পার্লামেন্টে ধরেন এই যে সংশোধনীগুলোর যখন আলোচনা হবে, তখন পার্লামেন্টে তো একটা প্রশ্ন আসবে যে আমরা পার্লামেন্টের এই ফান্ডামেন্টাল জায়গাগুলো তো চেঞ্জ করতে পারি কিনা। তখন কথা এটা আসবে যে হ্যাঁ আমরা পারি, আমরা একটা প্রপোজাল আকারে তৈরি করি, দেন আমরা আবার একটা ফার্দার রেফারেন্ডামে যাব। রেফারেন্ডাম যদি এগ্রি করে তাহলে পারবে। মানে আমি সহজভাবে যেটা বুঝি, আসলে দেখেন এখানে মঈন ফিরোজী যেগুলো বলেছেন বা শিশির মনির যেটা বলেছেন, এই ধরনের সাংবিধানিক বিতর্ক আমরা কিন্তু দিনকে দিন করে ফেলেছি। এগুলো তো নতুন কিছু নাই ওনাদের কথায়। এই সমস্ত আলোচনা, পর্যালোচনা ব্যাপকভাবে আমরা এটা করেছি। তো সুতরাং এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটা সলিউশনে পৌঁছতে হবে, কারণ সংবিধানের ব্যাখ্যা যে যার মতো করে দিচ্ছেন। ফাইনালি আমরা যেটা মনে করি যে জনগণের উইলটাই হচ্ছে ফাইনাল। এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে জনগণ সমস্ত কিছুর একটা এখতিয়ার দিয়েছে এবং সেটার ভিত্তিতে এই রাষ্ট্র, এই সরকার পরিচালনা করছে। সুতরাং এখানে এসে আবার সরকারের কর্তৃত্বের প্রশ্ন তোলাটা যাতে আর কেউ তুলতে না পারে, সেজন্য কিন্তু লাস্ট মুহূর্তে এসে আমরা কিন্তু গণভোটে একমত হয়েছি। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে আগের রাজনীতি থেকে ফিরে এসে নতুন রাজনীতির যে বন্দোবস্তটা, আকাঙ্ক্ষাটা আমরা করেছি, যতটুকু পেরেছি এতটুকুই আমাদের অ্যাচিভমেন্ট। আমরা রক্ষা করব। আর যারা করবে না তাদের বিচারটা আমরা জনগণের কাছে ছেড়ে দেবো। ইতিমধ্যে তো জনগণ আমরা দেখতে পাচ্ছি যে যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন বা যারা বিভিন্ন বিষয়ে আপত্তি তুলছেন, জনগণই তাদের ব্যাপারটা নিয়ে কিন্তু বুঝতে পারছে যে আসলে তারা সংস্কারের ব্যাপারে কতটুকু আন্তরিক বা ইত্যাদি বিষয়গুলো। সুতরাং আমি মনে করি যে সরকার যে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য, দর্শক আমরা আলোচনা করছিলাম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে। আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত ছিলেন, তারা বিশদ আলোচনা করেছেন আমাদের সঙ্গে এই বিষয়ে। দর্শক, এই ছিল আজকের ভোটে টেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।